নমস্কার, আমি দেবিকা। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সারা দিনের কাজকর্ম ছেলেকে নিয়ে আমি আমার দিনগুলো কেমনভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সপ্তাহের প্রত্যেকটা দিন সকালটা ঠিক যেভাবে শুরু করি আজকেও ঠিক সেইভাবেই শুরু হয়েছে। সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। সকালের বাসি কাজগুলো আর তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না, তার কারণ হয় চেষ্টা করি যে ঝটপট তাড়াতাড়ি কাজগুলো সেরে এসে রান্নাটা যেন বসিয়ে দিতে পারি। তাহলে কি হয় বলো তো, বরকে খাইয়ে দিয়ে খাবারগুলো রান্না করার পর একটুখানি ঠান্ডা হওয়ার পর দিতে পারি, একটুখানি আর কি হাতে সময় পেয়ে যাই। রাত্রিবেলা চিয়া সিডটা ভিজিয়ে রাখিনি, তাই দেখো এখন ভিজিয়ে রেখেছি। চিয়া সিডটা আমি সব কাজকর্ম সারার পর একটুখানি আরাম করে বসে খাই। সংসারে কাজকর্ম করার জন্য যখন এত সময় বার করতে পারি, তো একটুখানি নিজের জন্য সময় বের করাটা জরুরি। তাই একটুখানি শান্তি করে বসে কাজকর্ম সারার পর খাই, এতে ভালো লাগে। তার আগে আমার সেরকম কিছু খাওয়াও হয় না। জল খেলে একটু জল খেয়ে নিই, তারপর তো রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি, তাই আর কিছু খাওয়াও হয় না। আজকে রান্না করব প্ল্যান করেছি পটল আলুর তরকারি, তাই পটলটা ফ্রিজ থেকে বের করলাম, করে কুসা ঝাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি জানি না আমার বর নিয়ে আসে, তবে এইটা খেতে কীরকম স্বাদ, কী স্বাদ কেন যেন নিয়ে আসে, আমার সত্যি একদমই ভালো লাগে না। অল্প করে রান্না করছি যাতে বরের হয়ে যায়, আমি না হয়ে পরে একটুখানি কিছু করে নেব, আর যদি তরকারি থেকে থাকে তাহলে কিন্তু খেয়ে নেব। বিগত মনে হয় 7 বছর পরই ভাতের মাড় জড়িয়ে রান্না করছি। বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির লোকজনকে দেখছি যে ওরা মাড় না জড়িয়েই ভাত রান্না করে। তারপর থেকে আমিও এসে আমাকে শিখিয়ে দিয়েছে কতটুকু জল দিতে হয়, এটা আমার বর শিখিয়েছে, আর আমিও ঠিক এইভাবেই রান্না করি। তো আজকে হঠাৎ মনে হলো যে ভাতের মাড়টা ঝরিয়ে রান্না করি, এতে ভাতটা খেলে হালকা ফিল হয়। তারপর মাড়টা ঝরিয়েই ভাতটা রান্না করেছি। ফ্যানটা গেলার পর ঠান্ডা কিছু ভাত ছিল সেটা ওপর দিয়ে দিয়েছি, যেহেতু ভাতটা অল্প, তো ওই ভাতের উপরে এই ভাতটাও গরম হয়ে যাবে আর সবার পাতে চলে যাবে। তারপর আমি দেখো পটল আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। পাহাড়ি ছোটো ছোটো আলু ছিল, সেগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তো ধুয়ে পরিষ্কার করে তরকারি বসিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, সামান্য একটুখানি চিনি দিয়েছি, তা দিয়ে কষিয়ে নিচ্ছি। নিরামিষই তো রান্নাবান্না করেছি। আমার খেতে ভালো লাগে না, প্রত্যেকটা বেলায় খেতে ভালো লাগুক না লাগুক, রান্না করতে করতে আমি সত্যি বিরক্ত হয়ে যাই। প্রত্যেকটা বেলায় নিরামিষ কী রান্না করব। দেখো আমরা যারা মাছ মাংস খাই না, সত্যি নিরামিষটা বেশি বেলা ভালো লাগে না। পেঁয়াজ আর রসুন দিয়ে ওই নিরামিষের স্বাদটা কতটা ঢাকবো বলো। যাকে পটল আলু রান্না করে নিয়েছি, তারপর খেয়ে দিয়ে কিন্তু আমার বর ডিউটি চলে গেছে। ওকে ডিউটি পাঠানোর পর আমার আরও কিছু কাজ ছিল, যেমন পাপাইকে খাওয়ানো দাওয়ানো, ফ্রেশ করা, সিয়াসিডটা খাওয়া, আমি ওইগুলো সেরে নিয়েছি। সারার অনেকক্ষণ পর চলে এসেছি। এই যে রান্নাঘরটা একটুখানি যেহেতু রান্নাবান্না করেছি ক্লিন করে নেব। এই কাজগুলো তো রুটিনের মধ্যেই পড়ে বলো, প্রত্যেকটা বেলায় কিন্তু এই কাজগুলো সারতে হয়। আমাদের প্রত্যেকটা দিন কিন্তু ঘরের মধ্যেই কেটে যায়। ভীষণ সহজ সরলভাবে দিনটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা কাজ যেহেতু রোজ দিন রিপিট ওয়াইজ করতে থাকি, প্রত্যেকটা দিন একই রুটিন থাকে, হয়তো একটুখানি অদল বদল হয়, কিন্তু সেম কাজই করতে হয়। তবে হ্যাঁ, সেই কাজগুলোই আমি সংসারের মধ্যে একদম সহজ সরলভাবে করে দিনটা যেন কেটে যায়, এরকমই কাজ করি। যেহেতু পরিবার থেকে অনেক দূরে আছি, বন্ধুবান্ধব এখানে সেরকম কেউই নেই। আমি আমার নিজের মতো একা থাকি সারাদিন। বরের তো সেরকম টাইম হয় না, সারাদিন ওর কাজে ও ব্যস্ত থাকে। 5 মিনিট বসে যে আমরা কথা বলবো সেই টাইমটুকুও পায় না। একটা সময় অনেক রাগ অভিমান ছিল যে আমি একা থাকি, আমার ভালো লাগে না, এসে বসে একটু কথা বলতে পারে। তো এখন যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, বিয়ের 7 বছর হয়ে গেছে, তো আমি সময়ের সঙ্গে এটা বুঝতে পেরেছি যে ও কিন্তু ক্লান্ত হয়ে যায়। পরিবারের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাতে 2 পয়সা আসে, আর সেই পয়সা দিয়ে যেন আমরা আরাম করে বসে খেতে পারি,
পারি সেইটুকু চেষ্টাই কিন্তু ও সারাদিন করে। তাই এখন আর ওর উপর আমার কোনো অভিমান নেই। আর ছেলে হওয়ার পর আমার যে কাজকর্ম করি, সংসারটা গুছিয়ে করার চেষ্টা করি, বাকি টাইমটুকু কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে কাটিয়ে দিই। ভীষণ সুন্দরই আমার দিনটা কাটছে। আর দিনকে দিন কী বলতো, সংসারটাকে না সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করছি, শিখছি। কারণ বিয়ে হয়েছে, বিয়ের পরপরই আমি চলে এসেছি এখানে। হাতে ধরিয়ে বা বলে দেওয়ার কেউ ছিল না যে কাজকর্মগুলো এরকম গুছিয়ে করতে হয়, এরকম করতে হয়। তো মানে ওই আর কি, তো নিজে নিজেই কাজগুলো শেখার চেষ্টা করছি, কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করেছি। আর দিন দিন নতুন কিছু শিখছি কাজের মধ্যে দিয়ে। আমরা ছোটোবেলা থেকে সবচেয়ে বেশি কাজকর্মগুলো কিন্তু মায়ের কাছ থেকেই শিখি। আমার মা তো ভীষণ গুছিয়ে কাজ করেন, উনি ভীষণ পায় পরিষ্কার। তবে হ্যাঁ, সেই রকম আমি করতে পারি না। আর তার কারণ বিয়ের আগে যেটুকু মেয়েরা বাবার বাড়িতে না সেরকম গুছিয়ে কাজ না করলেও চলে। পড়াশোনা, ভাই বোন সব কিছুর মধ্যে দিয়ে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের জীবনটা কেটেছে। তো সেরকম হয়তো সব কিছু গুছিয়ে করাটা শিখতে পারিনি, মায়ের হাতের অনেক কাজই আমার শেখা হয়নি। তবে বিয়ের পরও না সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো সেই কারণে এখন যেমন আমি টুকটুক করে চেষ্টা করছি যেন সংসারটা এমনভাবে করি যাতে পরিপাটি লাগে সব সময়। ঘরের চারিকোণা যেন দেখলে পরে মনে হয় যে না, একদম পরিপাটি সুন্দর সংসার। তো যা আছে, যেহেতু আমরা এখানে রেন্টে থাকি, একটা সময় চলে যাব আমরা, কিন্তু সেই রকম আমাদের ঘরে কোনো জিনিসপত্র তোমরা দেখতে পাবে না। একদম সাদামাটা জীবনযাপন এইখানে, সেই রকম কোনো কিছুই আমি কেনাকাটা করতে পারি না। তো যেগুলো আছে সেগুলোকে গুছিয়ে পরিপাটিভাবে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। আমাদের মেয়েদের জানো তো, সংসারে যখন চলে আসি, বিয়ের আগের মেয়েটা একটুখানি অন্যরকম থাকে। তবে বিয়ের পর দিন দিন যখন সংসারটা সামলাতে শিখি, সংসারটা করতে শিখি, সংসারটা যখন করি, বিশ্বাস করা সংসারের প্রতি একটা আলাদাই মায়া জন্মে যায়। আর সংসারটা সাজাতে ভীষণ ভালো লাগে। তখন মনে হয় যে অনেক কিছু কিনি, অনেক কিছু করে ঘরটা ডেকোরেশন করি, ঘরটা সুন্দর করে সাজাই, ঘরের মধ্যে ছোটো ছোটো জিনিস কিনে ঘরটাকে নিজের প্রয়োজন মতো ঘরটাকে সাজিয়ে রাখি। কিন্তু আমাদের মতো যারা আছে, যেমন বাইরে আছে, এখানে আমরা সত্যি কিছু কিনতে পারি না, চাইলেও কিনতে পারি না। কারণ জিনিসপত্র কিনে না মায়া পড়ে যাবে, যখন একটা জিনিস ফেলে যাব তখন তো কষ্ট হবে, তাই না? আর এত দূর নিয়েও যেতে পারবো না, সেই কারণে কেনাকাটা করা হয় না। মাঝে মধ্যে মন খারাপ হয়। তবে হ্যাঁ, যখন নিজের ঘর দেওয়া হবে তখন অবশ্যই চেষ্টা করব নিজের মতো সংসারটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার। তো এই যে দেখো, বর্ণা সকালবেলা এই ড্রেসগুলো নিয়ে এসেছে, সেলাই করতে দিয়েছিল, অনেক দিন হয়েছিল। তো এই ড্রেস আর একটা ড্রেস যেটা অলরেডি ধুয়ে দিয়েছি, তো দুটো ড্রেস নিয়ে এসেছে। ও না সেই রকম বিয়ের পর থেকেই দেখেছি পুজো এলে কেনাকাটা করে না। তো পুজোর আগেই ভাবলাম চলো এই ড্রেসটা বানিয়ে নাও, আর তাতে পুজোটাও চলে যাবে। তো আমরা তো এখানে পুজো পাই না, পুজো থাকে না, এখানে হয় না, একটা জায়গাতেই হয়, একদিন যাই ও পড়তে পারবে। তো দেখো, আমি তারপর চলে এসেছি বেডরুমটা গুছাতে। এইখানে এসে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, টান করে বেডশিটটা। কারণ বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় ঘরের অর্ধেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। বেডশিটটা যদি টান করে গুছানো থাকে তাহলে কিন্তু বিছানাটা, ঘরটার লুক দেখতে ভীষণ দারুণ লাগে। তাছাড়া বেডশিটটার কোণাটা ভালো করে গুজিয়ে দিলে, চারি কোণাটা না, তো বেডশিটটা ঝটপট কিন্তু এলোমেলো হয় না, সুন্দর গুছানো থাকে অনেকটা টাইম। ইদানিং একদমই জানো তো টাইম করে উঠতে পারছি না, ঠিকমতো ভিডিওগুলো আপলোড দিতে পারছি না। যেমন আজকের ভিডিওটা এডিট করেছি, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু সকালবেলা ভয়েস ওভার সকাল অবধি দিতে পারিনি। আর এইখানে ভয়েস ওভারটা দেওয়াটা সবচেয়ে বেশি টাফ হয়ে যায়, কারণ আজকাল গরমের সময়, এখনও গরমটা সেরকম যায়নি। তো কুলার চলার কারণে না এত বেশি রাফ আওয়াজ হয়, তো ভয়েস ওভারটা সকালবেলা দেওয়াই যায় না। ভিডিও এডিট করে রেখেছিলাম রাত্রিবেলা, কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি। তো আজকের ভিডিওটা সকাল 10টার সময় তো দিতে পারিনি, মনে হয় বিকেলবেলা দিতে পারবো কি না, কারণ নেটওয়ার্কের ভীষণও সমস্যা হয়। তার কারণ আমরা যে এরিয়াতে থাকি এটা একটা এয়ারপোর্ট এরিয়া, এখানে নেটওয়ার্ক কেটে নেই কোনো সময়, কোনো সময় নেটওয়ার্ক একদমই স্লো হয়ে যায়, ভীষণ সমস্যা হয়। তো সেই কারণে সময় মতো ভিডিওগুলো আপলোডই দিতে পারছি না। আর এত কষ্ট করে ভিডিও শ্যুট করি, এডিট করার পর সময় মতো আপলোড দিতে না পারলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মনে হয় যে কখন তোমাদের কাছে ভিডিও নিয়ে পৌঁছবো, আর যেই দিন ভিডিওগুলো দিতে না পারি অসুবিধার কারণে
কারণে সেই দিন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সত্যি মনে হয় যে মানে অনেক কিছু তোমাদের সাথে গল্প করা হয়নি, তোমাদের সাথে কাজকর্মগুলো শেয়ার করতে পারিনি, মন খারাপ হয়ে যায়। ঘরের কাজকর্মগুলো ঝটপট করে সব কাজ সেরে নিয়েছি, পাপাইকে তো দিয়েছি ঘুম পাড়িয়ে। আর এই যে ফুল গাছের আগাছাগুলো না একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন ধরেই ভাবছিলাম আগাছাগুলো পরিষ্কার করব, মাটিগুলো কুড়ে দেবো একটু একটু করে, কিন্তু করা হচ্ছিল না। ওই বৃষ্টি পড়ছিল, মাটি কুড়লে যদি অনেকটা জল পড়ে গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যায় সেই ভয়ে দিচ্ছিলাম না। তবে আগাছাগুলো এত বড় হয়েছে, এই গাছের চাইতে আগাছার গ্রোথ অনেক বেশি, তাই মানে আগাছাগুলো একটুখানি কেটে তুলে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আমার এই টাইপ ফুলগুলো জানো তো দেখতে দারুণ লাগে, যখন সকাল 10টার সময় ফুটে রৌদ্র ওঠার পর আর কি, দেখতে মানে অসাধারণ সুন্দর লাগে। কারণ লাইন ধরে অনেকগুলো ফুল ফুটে গাছে একদম ভর্তি হয়ে হয়ে। আর যখন নিচে আমাদের ঘরের নিচে কিন্তু দাদি বসে থাকে, তো পাশের বিল্ডিংয়ে রাজস্থানী, তো দাদির সাথে অনেকেই গল্প করে বসে। তো আমি বেরোলে অনেকেই জিজ্ঞেস করে, মানে বা গাছের চারা চায় অনেকেই। তো এই গাছগুলো আমি অনেককেই দিয়েছি, তার কারণ হচ্ছে এগুলো অনেকটা ডাল দিলেই না গাছ হয়ে যায়। তো মাঝে মধ্যেই কেউ চাইলে দিয়ে দিই, কারণ ভালো লাগে। গাছপালা আমি নিজে লাগাবো, অন্য কেউ লাগাবে, সেটা ভীষণ ভালো লাগে। তো দেখো বৃষ্টি দিয়েছিল, আর বলেছিলাম না কুকুরটা এসে এখানে খেলে সব মাটি উটি নষ্ট করে দিয়েছে। ওই ফুলের যে টবটা মাটি মাটি যেটা হাতে আছে, ওইটাতে জানো তো একটা ক্রেকও চলে এসছে, ওইটা হয়তো ভেঙে যেতে পারে। তো যতদিন আছে আছে থাক। তবে মাটি যেহেতু কিনে আনা হয়, মাটির অনেক মূল্য, এখানে মাটি পাওয়া যায় না। তো মাটি যেটুকু পড়ে আছে সেইটুকু জল দিয়ে ধুয়ে দিইনি, তার কারণ হচ্ছে এই যে ঝাড়ু দিয়ে দিয়ে মাটিগুলো আমি তুলে নিচ্ছি। আর আজকে ভাবছি চলো এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেবো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি এলেই জায়গাটা ধুয়ে দেব। তাই মাটিগুলো শুকিয়ে যেগুলো গেছে সেগুলি সুন্দর করে এবার মানে জমা করে করে তুলে নিচ্ছি। হাতের 12টা বেজে গেছে। তবে বাবা আমরা হলাম গ্রামের মেয়ে, মাটি তো ভীষণ ভালোবাসি, আর ছোটোবেলা থেকে এইরকম কাজ করে কিন্তু অভ্যেসও আছে। এই যে আমার বাগানের কাজগুলো ভীষণ সুন্দরভাবে সেরে নিয়েছি, আগাছাগুলো পরিষ্কার করে এবার নিয়ে সুন্দর করে আগাছাগুলো তুলে রাখবো, যাতে নেক্সট ডে ফেলে দিয়ে আসবে। আর এবার স্নানটা সেরে এসেছি, আর কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি। ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, গরমটা কিন্তু আছে অনেকটাই, কিন্তু ওয়েদারটা মেঘলা। আর মেঘলা ওয়েদারে ব্যবসা একটা গরম লাগে, সেটার চাইতে রৌদ্র উঠে যে চকমকে গরম, সেটা আমি মনে করি ভীষণ ভালো, কারণ অনেকটা পাসিনা বেরোয় এই গরমের মধ্যে। আর তারপর আমি পুজোটা সেরে নিচ্ছি। আমাদের ঘরে জানো তো ওই যে সেলফের উপরে দেখতে পাচ্ছ কিনা জানি না, সুন্দর একটা মন্দির রাখা আছে। এই মন্দিরটা আমি মানে অনেক দিন হয়েছে কিনেছি, মন্দিরটা সুন্দর রয়েছে এখনও, কিন্তু কোথায় রাখবো সেই জায়গাটুকু নেই, সেই কারণে মন্দির বসিয়ে না পুজো করা হয় না। আর আমার ভীষণ ইচ্ছে করে যে মন্দিরটা নিচে সাজিয়ে গুছিয়ে বসিয়ে পুজো করবো, কিন্তু মন্দিরটা বসাবো কোথায় সেই জায়গাটুকুই তো নেই। তো এই যে জায়গায় পুজো করি এটা হলো একটা জানালা, জায়গাটা ভীষণ ছোটো, শুধু শিব ঠাকুরকে বসিয়ে রেখেছি আর ওনাকেই একটুখানি পুজো করি। তো পুজোটা সেরে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, তারপর কিছু কাপড় ছিল যেগুলো শুকনো ছিল উঠিয়ে নিয়েছিলাম স্নান করার পর, তো সেগুলোই সুন্দর করে এবার ভাঁজ করে রেখে দিচ্ছি। ওগুলো হলো পাপাইয়ের কাপড়। আর কাপড় বাইরে রৌদ্র দিলে পিঁপড়ে ভর্তি হয়ে যায়, জানি না কেন লাল পিঁপড়ে ইদানে যা যন্ত্রণা দিচ্ছে কী আর বলবো। তো সেই কারণে কাপড়গুলো আগে তুলিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে আবার ভালো করে ঝেড়ে তারপর এবার ভাঁজ করছি, না হলে কাপড়ের সব কাপড়ের সঙ্গে মিক্স হয়ে যায়, যখন পাপাইকে পরাই মানে পিঁপড়ে কামড়ে একদম লাল করে দেয়ও। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, আর একটুখানি আজকে করছি ম্যাগি, অনেকদিন পর ম্যাগি করছি। তো ভাবলাম চলো এক প্যাকেট ম্যাগি আছে, তো আমি আর পাপাই দুজনেই খাবো, সবজি দিয়ে করিনি। পাপাই মানে সবজি দিয়ে করলে হেলদি, সব সবজি দিয়ে করলে কোনো ক্ষতি হবে না পাপাইকে খাওয়ালে। তাই আর দেখো সবজিগুলো একটুখানি ভেজে নিয়েছি, তারপর একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর সব সবজির সঙ্গে ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি। সবজিটা সেদ্ধ হওয়ার পর জল দিয়ে আর এটার মধ্যে একটুখানি ঝুল দিয়ে দেবো।
ম্যাগিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর তারপর আমি কর্নগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার তো খেতে ভীষণ ভালো লাগে, তো আমি আমার বরকে বলেছিলাম যে তুমি একটুখানি না কচ মাছ এই যেগুলো মানে পুক্ত হয়নি সেগুলো নিয়ে এসো। ও বাবা, উনি তো একদম নিয়ে এসে যেগুলো না কিছুই নেই ওগুলোর মধ্যে, একদম ছোটো ছোটো বেবি কর্ন আছে। তো খেতে কিন্তু দারুণ লাগে, তবে ওইগুলো মানে কিছুই নেই, দেখতেই পাচ্ছ সাইজগুলো কি ছোটো ছোটো, এক কামড়ও বসানোর জায়গা নেই, এরকম অবস্থা। খেতে দারুণ লাগছে, তবে ওই আর কি। তারপর একটা কর্নি পুড়িয়েছিলাম, তারপর ওইটা খেয়েছি, ততক্ষণে আমার ম্যাগি হয়ে গেছে। আর এই যে ম্যাগির ফাইনাল লুক, খেতে ইয়াম্মি, মানে দেখতেও ইয়াম্মি, খেতেও ইয়াম্মি হয়েছে। ছেলের মানে বাচ্চাদের জানো তো এই ধরনের খাবার বেশি পছন্দ হয় শরীরের জন্য, যেগুলো হেলদি না। তো সবজি টবজি দিয়ে করলে ওইটা বেশ হেলদিও হওয়াতে বাচ্চাদের খাওয়ানো যায়, বেবিদের। আর তারপর আমি ফিল্টারের মধ্যে জল ভরে নিয়েছিলাম। আর সন্ধ্যার সময় বর ডিউটি থেকে আসার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, ভাগ্য ভালো ওর লাগেনি, চোট একটুখানি লেগেছে। আর ডিমের ট্রে নিয়ে আসছিল, তো এই যে দেখো ডিমের অবস্থা দেখেই বুঝতে পারছো, একটা মানে আরেকটা গাড়ির সঙ্গে ওর গাড়িটা ধাক্কা খেয়ে গেছে, মানে অ্যাক্টিভাটা ধাক্কা খেয়ে গেছে মার্কেটের মধ্যেই। ভাগ্য ভালো, ভগবান বাঁচিয়েছে, মানে রাখে হরি তো মারে কে, ঈশ্বরের কৃপায় কিছুই হয়নি। তো যাকে ডিমগুলো আমি সুন্দর করে তুলে রাখছি, পরে ধুয়ে পরিষ্কার